আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনসিইআরটির নবম শ্রেণীর পঞ্চম যে অধ্যায়টা রয়েছে জীবনের মৌলিক একক অর্থাৎ কোষ, এই সম্পূর্ণ অধ্যায়টাই খুব সহজভাবে গল্পর মতো করে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। শুধু তোমার কাজ একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে নাও, দেখবা পুরো অধ্যায়টাই খুব ভালো মতো তোমার মাথায় থেকে যাবে। তাই বলছি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। দেখো, সর্বপ্রথম একজন বিজ্ঞানীর নাম বলছি যার নাম রবার্ট হুক। কে? বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে তিনি একটা পরীক্ষা করলেন। কি পরীক্ষা বলো তো বস? ওই কর্কের পাতলা ফালি তিনি ওই অণুবীক্ষণ যন্ত্রে ফেলে পর্যবেক্ষণ করতে লাগলেন। এবার অনেকে বলবে দাদা কর্ক কি? দেখবা এই শ্যাম্পেইনের বোতলের ওপরে যে ছিপিটা থাকে, কাঠের গুজি থাকে, ওই কাঠের গুজিটার নামই হচ্ছে কর্ক, যেটা গাছের ছাল বা বাকল শুকিয়ে গাছের ছাল বা বাকল দিয়ে তৈরি। তা তিনি কি করলেন? ওই বিজ্ঞানী রবার্ট হুক ওই কর্ক থেকে পাতলা করে খানিকটা কেটে নিয়ে তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রের নিচে ফেললেন। আর তিনি কি দেখতে পেলেন? তিনি এরকম গোল গোল মৌমাছির যে চাকের মতো যেরকম গোল গোল প্রকোষ্ঠ থাকে না, এই মৌমাছির চাক দেখতে পেলেন। আর এরকম গোল গোল প্রকোষ্ঠ রয়েছে তাতে। বিষয়টা বুঝতে পারছো? তুমি মৌমাছির চাক দেখলে এরকম দেখতে পাবে না? ঠিক এইরকমই তিনি দেখলেন। আর এই এক একটা প্রকোষ্ঠ অর্থাৎ এক একটা গোল গোলকেই তিনি নাম দেন সেল অর্থাৎ কোষ। এই সেল শব্দটা একটা ল্যাতিন শব্দ, মাথায় রাখবে, যার অর্থ হলো একটি ক্ষুদ্র কক্ষ। অর্থ কি? একটি ক্ষুদ্র কক্ষ। তাহলে বলো তুমি এইটুকু পড়ে কি বুঝলে? তুমি খুব ভালো মতোই বুঝে গেছো যে সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক তিনি সর্বপ্রথম 1665 সালে তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে ওই কর্কের পাতলা ফালি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি ওই মৌমাছির চাকের মতো গোল গোল দেখতে পায়। আর ওই এক একটা গোল গোলকেই নাম দেয় কোষ অর্থাৎ সেল, যার অর্থ হচ্ছে একটি ক্ষুদ্র কক্ষ। কেমন? আচ্ছা, এবার দেখো আমরা একটা পরীক্ষা করব পেঁয়াজের খোসা নিয়ে। তুমি কি করলে বস? ওই একটা পেঁয়াজ নিয়ে উপর থেকে 2-3টে মানে মরা পেঁয়াজের খোসা ছিঁড়ে ফেলে তারপর কি করলে? পেঁয়াজের ভেতরের থেকে পাতলা ত্বক তুমি খানিকটা তুলে নিয়ে এই যে তোমার হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের এই স্লাইডের ওপরে তুমি এই যে ত্বকটাকে রেখে এবার ত্বকটাকে রেখে সামান্য একটু জল এবং একটু তুমি স্যাফরানিন মানে জল দিয়ে তো ওই পেঁয়াজের খোসাটাকে ভিজিয়ে নিয়ে তারপর তুমি কি করলে? স্যাফরানিন দ্রবণ যোগ করলে। দেখো স্যাফরানিন দ্রবণ যোগ করলে না বেশ ভালো মতো ফুটে উঠবে যে কি আছে ওর মধ্যে কি নেই সেটা দেখার জন্য স্যাফরানিন দ্রবণটা যোগ করা হলো। এবার স্যাফরানিন দ্রবণটা যোগ করে তুমি ওই কভার স্লিপ দিয়ে ঢেকে দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে উপরে দেখতে লাগলে। তুমি কি দেখবে? তুমি দেখতে পাবে এই দেখো নিচে এইরকম, এই যে তুমি এই দৃশ্যটা দেখতে পাবে। তাই এবার বলো এটা কেমন দেখতে লাগছে? বলবা দাদা ওই যে মৌমাছির চাকের মতো লাগছে দেখতে, এই যে এক একটা গোল গোল প্রকোষ্ঠ। আর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই এক একটা গোল গোল প্রকোষ্ঠের মধ্যে এক একটা বিন্দু, এই এক একটা বিন্দুই হচ্ছে নিউক্লিয়াস। আর এই গোল গোল প্রকোষ্ঠের চারপাশে যে ঘেরাটা, এই চারপাশে ঘেরাটাকেই বলা হয় কোষ প্রাচীর। তাহলে আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে পেঁয়াজের খোসা পর্যবেক্ষণ মানে পেঁয়াজের খোসা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে তুমি কি কি দেখতে পেয়েছো? বলবা দা কোষ প্রাচীর এবং নিউক্লিয়াস দেখতে পেয়েছি। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে চলে আসো, যে যদি বলা হয় যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দর্পণ ব্যবহার করা হয় কেন? দেখো, দর্পণ ব্যবহার করা হয় ওই তোমার হচ্ছে স্লাইডের নিচে আলো পৌঁছানোর জন্য। দেখো আলো আসছে আর এই স্লাইডের নিচে আলো পৌঁছাচ্ছে, আর নিচে আলো যদি ঠিকঠাক খুব সুন্দর মতো পৌঁছায় তাহলে তুমি স্লাইডের ওপরে যা কিছুই রেখেছো সেটা উপর থেকে খুব সুন্দর মতো তুমি দেখতে পাবে। তাই বলবা দাদা যে স্লাইডের নিচে আলো পৌঁছানোর জন্য যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। বিষয়টা বুঝতে পারলে? কোনো সমস্যা এখান থেকে? চলে আসো। তাহলে সেটাই আমরা দেখলাম যে অণুবীক্ষণ যন্ত্রে আমরা কি দেখলাম দাদা? ওই যে কোষ প্রাচীর এবং নিউক্লিয়াস পর্যবেক্ষণ করলাম। তাহলে তুমি খুব ভালো মতোই বলবে যে সর্বপ্রথম 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক তিনি সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিল। এবার আমায় বলো, তিনি যে কোষটা আবিষ্কার করেছিল সেটা জীবিত কোষ না মৃত কোষ? সঙ্গে সঙ্গে বলবা মৃত কোষ। কেন? কারণ দাদা ওই তোমার হচ্ছে কর্ক হচ্ছে যেটা গাছের ছাল বা বাকল দিয়ে তৈরি, আর গাছের ছাল বা বাকল তোমার হচ্ছে সবসময় মৃত কোষেরই হয়, তাই না? মৃত কোষেরই হয়, তাই বলবো অর্থাৎ কর্কটাও মৃত কোষ, অর্থাৎ রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন। তারপরে একজন বিজ্ঞানী যার নাম লিওয়েন হক 1674 সালে তিনি সর্বপ্রথম পুকুরের জল থেকে মুক্ত সজীব কোষ অর্থাৎ জীবিত কোষ আবিষ্কার করেছিলেন। তাহলে বলো জীবিত কোষ সর্বপ্রথম কি আবিষ্কার করে? বিজ্ঞানী লিওয়েন হক। কত সালে? 1674 সালে। আর সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেছিল? ওই তোমার হচ্ছে রবার্ট হুক 1665 সালে। দুটো আলাদা বিষয় মাথায় রাখবে। দেখো 1831 সালে
1831 সালে বিজ্ঞানী রবার্ট ব্রাউন তিনি কোষের ভেতরে আমরা কি দেখলাম, ওই যে গোল একটা বিন্দু মতো দেখেছিলাম না, ওটাই হচ্ছে নিউক্লিয়াস। আর ওই নিউক্লিয়াস আবিষ্কার করেছিল বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 সালে। এবার দেখো এই তো একটা কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে আর চারপাশে কি তরল পদার্থ রয়েছে চারপাশে, আর এই তরল পদার্থকেই নাম দেওয়া হয় প্রোটোপ্লাজম। কে নাম দিয়েছিল? বিজ্ঞানী পারকিনজি 1839 সালে কোষের যে তরল ধাত্রকে তিনি প্রোটোপ্লাজম নামে অভিহিত করেন বিজ্ঞানী পারকিনজি, মাথায় থাকবে। এবার এই কোষ সম্পর্কে দুটো গুরুত্বপূর্ণ কথা দুইজন বিজ্ঞানী করে গেছেন, যাদের নাম, একজনের নাম হচ্ছে স্লেইডেন আর একজনের নাম হচ্ছে সোয়ান। তা স্লেইডেন বলে যে সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, আর সোয়ান বলে যে হচ্ছে জীবনের মূল এককই হলো কোষ। তাহলে এই দুটোই হলো কোষ তত্ত্বের মূল বক্তব্য, মাথায় রাখবে। আর এই দুটো তথ্য দুজন বিজ্ঞানী দিয়েছিলেন, একজন স্লেইডেন এবং একজন সোয়ান। তাহলে সরাসরি প্রশ্ন যদি বলে কোষ তত্ত্বের সম্প্রসারণ কারা ঘটিয়েছিল, বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান। আর বিজ্ঞানী স্লেইডেন বলেছিল, মানে যদি প্রশ্নটা এমন দেয় যে সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, এই বক্তব্যটি কে দিয়েছিল? বিজ্ঞানী স্লেইডেন দিয়েছিল, স্লেইডেন। আর যদি বলে যে জীবনের মূল এককই হলো কোষ, এই বক্তব্যটা দিয়েছিল বিজ্ঞানী সোয়ান, মাথায় রাখবে। চলে আসো। আচ্ছা, আর একজন বিজ্ঞানী যার নাম রুডলফ ভিরচো, 1855 সালে তিনিই সর্বপ্রথম বলে যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। কেমন? মাথায় রাখবে যে সব কোষই আদি মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। কে বলেছিল? বিজ্ঞানী রুডলফ ভিরচো 1855 সালে। সালগুলো গুরুত্বপূর্ণ। তারপরে বেশ কিছু বছর যাওয়ার পরে 1940 সাল যেই আসলো, তখন আবিষ্কৃত হয়ে গেল ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়ে যাওয়ার কারণেই আমরা কোষকে আরও ভালোভাবে মানে পর্যবেক্ষণ করতে পারলাম। আমরা আরও জিনিস জানতে পারলাম। কোষের মধ্যে শুধু নিউক্লিয়াস আর কোষ প্রাচীর নেই, কোষ পর্দা আছে। তারপরে এর মধ্যে মানে এই যে তরল ধাত্র, যেটা প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম, এর মধ্যে আরও অনেক রকমের কোষীয় অঙ্গাণু ঠঙ্গাণু আছে। সেই সমস্ত সম্পর্কে আমরা জানতে পারলাম ওই তোমার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর। তা দেখো, তা কোষ নিয়ে আমরা ওই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে আমরা দেখলাম এমনও কিছু জীব আছে যাদের পুরো দেহটাই হলো একটাই কোষ, পুরো দেহটাই হলো একটাই কোষ, তাদেরকে আমরা এককোষী জীব বলি। দেখলাম যে অ্যামিবা, ক্লামাইডোমোনাস, প্যারাসিমিয়াম, ব্যাকটেরিয়া, এই সমস্ত জীবদের সম্পূর্ণ দেহটাই হলো একটাই কোষ। আর এই একটা কোষ দিয়েই এই সব জীবরা ওদের খাদ্য গ্রহণ, শোষণ, তারপরে বজ্র পদার্থ ত্যাগ, সমস্ত কিছু কিন্তু এই একটা কোষ দিয়েই করে, তাই না? এবার দেখো বহুকোষী জীব আমরা কাদের বলবো? দেখো শব্দের মাধ্যমেই বোঝো যে বহুকোষী, বহু অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি কোষ রয়েছে। বলবা যে সমস্ত জীবদের দেহটা একাধিক মানে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দিয়ে তৈরি, তাদেরকে বহুকোষী জীব বলবো। যেমন কিছু ছত্রাক পড়ছে, সমস্ত উদ্ভিদ ও প্রাণী এই বহুকোষী জীবের মধ্যে পড়ে। এবার দেখো বহুকোষী জীবের ক্ষেত্রে একটা সুবিধা কি, এদের তো একাধিক মানে লক্ষ লক্ষ কোটি কোটি কোষ রয়েছে। এবার একগুচ্ছ কোষ মিলে তৈরি করে একটা কলা। পরবর্তী ক্লাসে আমরা দেখব কলা কি। হ্যাঁ, এবার এই কলা কি করে? একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করে, মানে একগুচ্ছ কলা একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করবে, আর একগুচ্ছ কলা আর একটা নির্দিষ্ট কাজ করবে। ওদের কাজ শুধু ওই নির্দিষ্ট কাজটাই করা। কিন্তু আমরা এককোষী জীবের ক্ষেত্রে দেখলাম একটি কোষই তোমার খাদ্য গ্রহণ করবে, বজ্র পদার্থ ত্যাগ করবে, তাই না? তাহলে বলবা যে, তাহলে বিষয়টা বুঝতে পারছো এককোষী আর বহুকোষী জীবের মধ্যে পার্থক্য। এবার দেখো শুরুতেই এই বহুকোষী জীবের কথা বলি, শুরুতে কিন্তু ওই একটাই কোষ ছিল, একটা কোষ থেকেই কিন্তু এই বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে। বারবার কোষ বিভাজনের মাধ্যমে তোমার হচ্ছে বহুকোষী জীবের সৃষ্টি হয়েছে। চলো দেখো, আমরা এই আগে একটা কাজ দেখলাম না, মানে পরীক্ষা দেখলাম, পেঁয়াজের হচ্ছে তোমার ওই খোসা টোসা নিয়ে পরীক্ষা করলাম। তাই সেখান থেকে বেশ কিছু প্রশ্ন আমি করছি, বলবা সেগুলো ঠিক কিনা, হয় কিনা। তা প্রথমেই বলছে যে আকৃতিগত ও আকারগতভাবে সব কোষই কি একই রকমের হয়, বা সব কোষের গঠন কি একই রকমের? বলবা না দাদা, আকৃতিগত বা আকারগতভাবে বা কোষের গঠন অনুযায়ী সব কোষ কিন্তু একরকম নয়। কোনো কোষ হয় লম্বাটে, কোনো কোষ হয় এমন চারকোনা টাইপের, কোনো কোষ হয় গোলগাল। তাই বলবো যে আকৃতি ও আকারগত বা গঠনগতভাবে কোষগুলো কিন্তু একই রকমের নয়। দেখো বলছে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত কোষগুলোর মধ্যে কোনো পার্থক্য বের করা যায় কি? অবশ্যই, ইয়েস, হ্যাঁ, অবশ্যই পার্থক্য বের করা যায়। দেখো উদ্ভিদের মূলে যে কোষগুলো রয়েছে তাদের কি কাজ? তারা কিন্তু ওই মাটি থেকে জল, খনিজ লবণকে কেবল উপরের দিকে নিয়ে যাবে, এটাই হচ্ছে তাদের কাজ। আর উদ্ভিদের পাতায় যে কোষগুলো রয়েছে তাদের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা এবং সেগুলোকে শরীর মানে গাছের সারা অংশে পৌঁছে দেওয়া, তাই না বাস? তাহলে আমরা বলতে পারি যে উদ্ভিদ দেহের বিভিন্ন অংশ থেকে প্রাপ্ত কোষগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের, আলাদা আলাদা কাজ রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য আছে।
এবার দেখো আমরা যদি আমাদের মানব দেহের কথা বলি, আমাদের মানব দেহেও কিন্তু অনেক রকমের কোষ থাকে। এই যে স্নায়ু কোষ রয়েছে, রক্ত কোষ রয়েছে, মসৃণ পেশি কোষ রয়েছে, অস্থি কোষ রয়েছে, ডিম্বাণু, শুক্রাণু, ফ্যাট কোষ রয়েছে। এবার দেখো গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবে, এই যে স্নায়ু কোষ, মানব দেহের এই স্নায়ু কোষ হচ্ছে সব থেকে লম্বা কোষ। কেমন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় মানব দেহের সব থেকে লম্বা কোষের নাম কি, বলবা স্নায়ু কোষ। আর যদি বলে মানব দেহের সব থেকে বড় কোষের নাম কি, সেটা হচ্ছে ডিম্বাণু। সব থেকে বড় কোষের নাম ডিম্বাণু। আর সব থেকে ছোট কোষের নাম হচ্ছে শুক্রাণু। মানব দেহের সব থেকে ছোট কোষের নাম শুক্রাণু। আর তুমি তো জানোই যে প্রাণী জগতের কথা যদি বলে, ধরো বলে দিল প্রাণী জগতের সব থেকে বড় কোষের নাম কি, বলো, সেটা হচ্ছে উট পাখির ডিম। আর প্রাণী জগতের সব থেকে ছোট কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা। মাথায় রাখবা, মাইকোপ্লাজমা। চলে আসো। আচ্ছা, এখান থেকে দেখো এই পয়েন্টটা একটু গুরুত্বপূর্ণ, দেখে নাও যে এই যে বহুকোষী জীবের কাজের ক্ষেত্রে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে আমরা দেখব যে বহুকোষী জীবের ক্ষেত্রে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। কেমন বিষয়টা, প্রশ্নটা কেমন দেবে, যে ধরো প্রশ্ন দিয়ে দিল নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে শ্রম বিভাজন পরিলক্ষিত হয়, দিয়ে দিল অ্যামিবা, ক্লামাইডোমোনাস, তারপরে হচ্ছে তোমার ওই হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা কিছু দিয়ে দিল যে হচ্ছে শৈবাল। ঠিক আছে, এবার সেই মতো তুমি বহুকোষী জীব কোনটা ওর মধ্যে, তার ক্ষেত্রে শ্রম বিভাজনের উত্তরটা সঠিক নিবা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দেখো এই শ্রম বিভাজন মানে কি বলছে, শ্রম বিভাজন, শ্রম মানেই তো খাটনি করা, কাজ করা, আর সেটাকে বিভাজন করা, নানা রকম দিকে কাজ করা বা শ্রমটাকে বিভাজন করে দেওয়া। যেমন মানব দেহের ক্ষেত্রে আমরা দেখি না যে হৃৎপিণ্ডে যে কোষগুলো রয়েছে, মানে যে কোষগুলো মিলে হৃৎপিণ্ড তৈরি হয়েছে, তার কাজকেই শুধু রক্তকে প্রাণ করে দেহের বিভিন্ন অংশে পাঠানো। এবার পাকস্থলী, যে পাকস্থলী তৈরি হয়েছে, এই পাকস্থলী অঙ্গাণুটা যে কোষগুলো দিয়ে তৈরি হয়েছে, তাদের কাজকে খাদ্যের পরিবহনে সাহায্য করা। তাই বুঝতে পারছো যে বিভিন্ন কাজের জন্যই আর কি এই কোষগুলো শ্রম বিভাজন ঘটেছে। এক এক গুচ্ছ মানে কোষের কাজ এক একটা নির্দিষ্ট কাজ করা, যেটা একটু আগেই বললাম। তাহলে লাইনটা মাথায় রাখবে যে বহুকোষী জীবের ক্ষেত্রে কিন্তু শ্রম বিভাজন দেখা যায়, এককোষী জীবের ক্ষেত্রে কখনোই দেখা যায় না, কারণ এককোষী জীবের একটিই কোষ, আর ওই একটা কোষ দিয়েই সে সব কাজগুলো চালিয়ে থাকে। তাই না বস? এবার চলে আসো। আচ্ছা, এবার আমরা ওই যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ভালো করে পর্যবেক্ষণ করলে আমরা কিন্তু কোষের মধ্যে আরও বেশ কিছু কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাবো। সেই নিয়েই এবার আলোচনা করব যে কোষ কী কী জিনিস নিয়ে গঠিত, এর মধ্যে কী কী আছে না আছে। সবার প্রথমেই চলে আসি, দেখো এখানে দেখে নাও যে কোষ তিনটি বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ তিনটি প্রধান অংশ রয়েছে। এক হচ্ছে কোষ পর্দা, আর এক নিউক্লিয়াস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম। দেখো বিষয়টা বোঝো, এই একটা কোষ আঁকার চেষ্টা করলাম, এই যে সব থেকে বাইরে যেটা আমি সার্কেল করলাম, এই দাগটার নামই হচ্ছে কোষ পর্দা, মানে সব থেকে কোষের সব থেকে বাইরের অংশটাই হচ্ছে কোষ পর্দা। আর এই তো একটা পুরো কোষ, আর এই পুরো কোষের মাঝখানে এরকম একটা থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলে? নিউক্লিয়াস বলে। আর এই নিউক্লিয়াস বাদে পুরো কোষের মধ্যে সমস্ত তরল যে অংশটা, পুরোটাই কিন্তু তরল, এই সমস্ত তরল অংশটার নামই হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যেই রয়েছে মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু। বুঝতে পারছো? সমস্ত কোষীয় অঙ্গাণু কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যেই জায়গায় জায়গায় রয়েছে। তা চলো এক এক করে আমরা আলোচনা করব। প্রথমেই চলে আসি কোষ পর্দা বা প্লাজমা পর্দা। বলো, এই প্লাজমা পর্দা বা কোষ পর্দা কি প্রাণী কোষে দেখা যায়? অবশ্যই দেখা যায়। অবশ্যই বলবা, প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে আবরণীটা, তার নামই হচ্ছে এই কোষ পর্দা বা প্লাজমা পর্দা। প্রাণী কোষের সব থেকে বাইরের আবরণীটার নামই হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। দেখো এই প্লাজমা পর্দা বা কোষ পর্দাকে আমরা প্রভেদক ভেদ্য পর্দা বলি। কি বলি? প্রভেদক ভেদ্য পর্দা বলি। কেন বলি বস? কারণ কি? কারণ এর একটা বিশেষ ক্ষমতা রয়েছে। সেই ক্ষমতাটা হচ্ছে এ কী করতে পারে, কিছু বস্তু কোষ থেকে কোষের বাইরে বার করে দিতে পারে, আবার কিছু বস্তু কোষের মধ্যে ঢুকিয়েও নিতে পারে। বুঝতে পারছো? এই কোষ পর্দা কী করতে পারে, কিছু জিনিসকে কোষের বাইরে ফেলে দিতে পারে, আবার কিছু জিনিসকে কোষের মধ্যে নিয়ে নিতে পারে। এই বিশেষ ক্ষমতা থাকার জন্য এর নাম দেওয়া হয়েছে প্রবেদক ভেদ্য পর্দা। এবার দাদা কথাটা হচ্ছে, এই কোষ পর্দা কী কী নেয়, কী কী নেয় বা কী কী ফেলে দেয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন। এই সমস্ত বস্তুগুলো কোষের মধ্যে নিতেও পারে, আবার কোষের বাইরেও ফেলতে পারে। আর এটা কিভাবে যাওয়া আসা করে কোষের মধ্যে বাইরে? বলবা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। দেখো কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মতো কিছু বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষ পর্দার মধ্যে দিয়ে চলাচল করতে পারে। মাথায় রাখবে। কেমন? কি কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়। আচ্ছা, এখানে দেখো বিষয়টা দেখো, এই যে ব্যাপন মানে তো আগে ক্লাসে পড়ে এসেছো পদার্থের মধ্যে, যে দুটো ভিন্ন পদার্থের বস্তু স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে মিশে যাওয়াটাই হচ্ছে ব্যাপন। তাই না বস? সেইটাই আর কি।
বুঝতে পারছো? যে উচ্চ ঘনত্বের স্থান থেকে দেখো এই যে বস্তুগুলো তাদের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হওয়াটাই হচ্ছে ব্যাপন। আর এটা হচ্ছে কোষের কোন অংশের মধ্যে দিয়ে ঘটে? এটা কোষের কোষ পর্দার মধ্যে দিয়ে ঘটে, যাকে প্রবেদক ভেদ্য পর্দা বলা হয়। আর কি কি যাওয়া আসা করতে পারে? কার্বন ডাইঅক্সাইড অথবা অক্সিজেন। মাথায় রাখবে, কেমন? চলে আসো এখানে। আচ্ছা দেখো, জলের পরিবহনও কিন্তু ব্যাপনের নীতি মেনে চলে, মাথায় রাখবে। জলের পরিবহন দেখো, আমরা তো দেখলাম কোষ পর্দার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড না হলে অক্সিজেন যাওয়া আসা করবে। এবার দেখো এই কোষ পর্দার মধ্যে দিয়ে কিন্তু জলও যাওয়া আসা করতে পারে। এবার যেই জল যাওয়া আসার কথা আসবে তখন কিন্তু সেটাকে বলবা অবিশ্রবণ। তখন সেটাকে কি বলবা? অবিশ্রবণ। বলবা যে কোষ পর্দার মতো এমন একটি প্রবেদক ভেদর পর্দার মধ্যে দিয়ে জলের পরিবহনকে আমরা বলবো অবিশ্রবণ। দেখো কোষ পর্দা বা প্লাজমা পর্দার মধ্যে দিয়ে জলের পরিবহনও মানে হচ্ছে জলের পরিবহনও জলে দ্রবীভূত পদার্থের পরিমাণ দ্বারা প্রভাবিত হয়। এই পাশে চলে আসো, দেখো সুন্দর করে দেওয়া আছে। বলবা অবিশ্রবণ হলো প্রবেদক ভেদ্য পর্দার মধ্যে দিয়ে উচ্চ জলঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জলঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্যাবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন। বুঝলে? দেখো আবার বলছি, শোনো। যে দাদা অবিশ্রবণ কি? অবিশ্রবণ হলো এই দাদা কোষ রয়েছে আর এই বাইরে জল রয়েছে, মানে বাইরে কোষ একটা বাইরের পাত্রে রয়েছে। এবার ধরো দেখা গেল যে কোষের মধ্যে জল কম, বাইরে জলের পরিমাণ বেশি, যে পাত্রে রাখা হয়েছে সেই পাত্রে জলের পরিমাণ বেশি, তাহলে ওই বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে যাবে এই অবিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এবার তুমি আর একটা ক্ষেত্রে তুমি কি দেখলে? আর একটা ক্ষেত্রে তুমি দেখলে যে হচ্ছে এই একটা পাত্রের মধ্যে কোষ রয়েছে, এবার দেখা গেল পাত্রের মধ্যে জল খুবই কম কিন্তু কোষটা পুরো রসস্ফীত, মানে কোষের মধ্যে জল পুরো ভরা, তাহলে কি হবে? এই অবিশ্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বাইরে বেরিয়ে আসবে। এইটাই হচ্ছে অবিশ্রবণ। দেখো এরই তিনটে ঘটনা রয়েছে, একটা হচ্ছে লঘু স্মারক দ্রবণ, একটা সমসারক দ্রবণ, আর একটা হচ্ছে অতিসারক দ্রবণ। একটা জিনিস বুঝে নাও। দেখো আগে রিডিংটা একটু পড়ে নাও। কি বলছে? যে বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব যদি কোষীয় মাধ্যম অপেক্ষা বেশি হয় তাহলে বহির পরিবেশীয় দ্রবণটি লঘু প্রকৃতির হবে। লঘু মানে কি? পাতলা হয়ে যাবে। আর এই অবিশ্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে। এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে লঘু স্মারক দ্রবণ বলা হয়। আর মাথায় রাখবে ইংরাজি নামটাও খুব গুরুত্বপূর্ণ, লঘু স্মারক দ্রবণকে হাইপোটনিক সমাধান বলা হয়। হাইপোটনিক, হাইপার নয়, হাইপো। এবার দেখো তুমি মাথায় রাখবে কি করে? সিম্পল ব্যাপার বলছি, শোনো, এখনই মাথায় থেকে যাবে তোমার। বলবা দাদা আমরা যদি দেখি যে হচ্ছে যে যে এই তো কোষ আমরা দেখলাম, সিম্পলভাবে মাথায় রাখবো যে বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে গেল। কি বললাম? বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে গেল, তাহলে সেটাকেই বলবো লঘু স্মারক দ্রবণ। দেখো বিষয়টা বোঝো, বাইরে থেকে কোষের মধ্যে যদি জল ঢুকে যায় তাহলে নিশ্চয়ই মানে কি কোষটা বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলে কোষের যে পর্দাটা সেই পর্দাটা পাতলা হয়ে যাবে। বিষয়টা বোঝো, একটা বেলুনের মধ্যে জল ভরছো তুমি, তাই সেই বেলুনের মধ্যে যত বেশি জল ভরবা বেলুনের চামড়াটা তত পাতলা হয়ে যাবে আর বেলুনটা তত রসালো হয়ে যাবে, রসস্ফীতি হয়ে যাবে, তাই না বস? ঠিক সেই রকমই তুলনা করো। জাস্ট মাথায় রাখবা যে বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকে যাওয়াটাই লঘু স্মারক। লঘু মানে পাতলা, অর্থাৎ পাতলা হয়ে যাবে কোষটা, আর সেই ঘটনাটার নাম হচ্ছে লঘু স্মারক দ্রবণ, আর যাকে আমরা হাইপোটনিক সমাধান বলবো। আর এক্ষেত্রে কোষের কি অবস্থা হবে? কোষ তো পাতলা হয়ে গেছে, জল ঢুকে গেছে, অর্থাৎ রসস্ফীত হয়ে গেছে। কি হয়ে গেছে? কোষটি রসস্ফীত হয়ে গেছে। সিম্পল ব্যাপার, মনে থাকবে। চলো পরেরটা দেখো। এবার দেখো এইটাই চলে আসো আগে, এইটাই চলে আসো। দেখো এখানে বলছে যে বহির পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা কম হলে, অর্থাৎ বহির পরিবেশীয় দ্রবণের ঘনত্ব বেশি হলে অবিশ্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যায়। এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে অতিসারক দ্রবণ, যাকে হাইপারটনিক সমাধান বলা হয়। সিম্পল ব্যাপার দাদা, আমরা দেখলাম যে কোষের মধ্যে জলের পরিমাণটা বেরিয়ে গিয়েছে, বাইরে জলের পরিমাণ খুবই কম হয়েছে, ওই জন্য কোষের থেকে জল বাইরে বেরিয়ে গেল, আর সেটাকেই বলবো অতি সারক দ্রবণ, অর্থাৎ হাইপারটনিক সমাধান। বিষয়টা বুঝছো? চলে আসো আর একটা মাঝখানটা দেখে নিই। যেখানে বলছে যে বহির পরিবেশীয় মাধ্যম ও কোষীয় মাধ্যমে জলের ঘনত্ব সমান হলে কোষ পর্দার মধ্যে দিয়ে জলের পরিবহন ঘটে না। এই ধরনের ঘটনাকে বলা হয় সমসারক দ্রবণ, মানে এই ধরনের দ্রবণকে সমসারক দ্রবণ বলবে। বিষয়টা বুঝতে পারছো? দেখো একবার শর্টকাটে বলে দিই যে দাদা এই কোষ বাইরে থেকে কোষের মধ্যে জল ঢুকছে, কোষের পাতলা মানে কোষ পর্দাটা হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, লঘু হয়ে যাচ্ছে। লঘু মানে লঘু স্মারক দ্রবণ, অর্থাৎ সেক্ষেত্রে কোষটা রসস্ফীত হয়ে যাবে, রসালো হয়ে যাবে। চলো এবার দাদা পরে কি দেখলাম? যে এই তো কোষ,
এবার কোষের মধ্যে জল বেশি রয়েছে, বাইরে জলের পরিমাণ কম, এই কোষের থেকে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, কোষ থেকে জলটা বাইরে বেরিয়ে গেলে কোষটা কী হবে, কুঁচকে যাবে, কুঞ্চিত হয়ে যাবে, আর সেটাকেই আমরা বলবো অতিসারক দ্রবণ। কি বললাম, কোষ থেকে জল বেরিয়ে যাওয়াটাই অতিসারক দ্রবণ, যাকে হাইপারট্রনিক সমাধান বলা হয়, আর কোষটা কুঞ্চিত হবে, কোষটা কুঞ্চিত হবে, ঠিক আছে। আর মাঝখানেরটা ছিল হচ্ছে সমসারক দ্রবণ, যাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে আইসোটনিক সমাধান, ঠিক আছে, বা সমসারক দ্রবণ। এক্ষেত্রে কি কোষের মধ্যে জল ঢুকছেও না বেরোচ্ছেও না, মানে বাইরেও জলের পরিমাণ যা, কোষের মধ্যেও জলের পরিমাণ তাই, তাহলে কোষের মধ্যে জল ঢুকবেও না বেরোবেই না, এটা হচ্ছে সমসারক, সমান সমসারক দ্রবণ। মাথায় থাকলো তিনটে বিষয়, মুখস্থ করতে হবে কি, মুখস্থ করতে হবে না। চলে আসবে ডিম নিয়ে আমরা পরীক্ষা করি, অবিশ্রবণের পরীক্ষাটা ডিম নিয়ে করি। তুমি কি করলে, একটা ডিমকে প্রথমে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে রাখলে, তবেই না ডিমের খোলাটা উঠে যাবে, তাই না। এবার আস্তে আস্তে ডিমের খোলাটা তুমি তুলে নিলে, তুলে নেওয়ার পরে সেইটাকে তুমি কি করলে, এবার হচ্ছে জলের মধ্যে আস্তে করে ছেড়ে দিলে, তাহলে কিছুক্ষণ পর 5 মিনিট মতো পরে দেখবা ওই ডিমটা রসস্ফীত হয়ে গেছে, অর্থাৎ ডিমের মধ্যে জল ঢুকে গেছে, ডিমের মধ্যে জল ঢুকে গেছে। এখানে এই পয়েন্টটা মাথায় রেখো যে খোলসটি, মানে ডিমের খোসা কি দিয়ে তৈরি, ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি, কেমন। আবার তুমি যদি কি করো, যে হচ্ছে তুমি কি করলে, একই রকমভাবে তুমি কি ওইভাবে হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে দিলে, খোসাটা আস্তে করে তুলে নিলে, তুলে নিয়ে সেই খোলসবিহীন সেই ডিমকে তুমি কি করলে, এমন একটা দ্রবণে রাখলে যেখানে লবণ রয়েছে, মানে জলের পরিমাণ কম, মানে লবণ জলের মধ্যে রাখতে পারো তাহলেও হবে, লবণ জলের পরিমাণ মধ্যে রেখেছো, তাহলে দেখবা কিছু সময় পরে ওই ডিমটা না কুঁচকে গেছে, কুঞ্চিত হয়ে গেছে, মানে ওর মধ্যে থেকে জল বাইরে বেরিয়ে এসছে। বিষয়টা বুঝতে পারছো, এই দুই পরীক্ষা আমরা করতে পারি। সিম্পল ব্যাপার, তুমি দেখো না, এই কিশমিশ, শুকনো কিশমিশ জলের মধ্যে ছেড়ে দিলে পরে আধ ঘন্টা 1 ঘন্টা কিছু সময় পরে দেখবা সেটা ফুলিয়ে রসালো হয়ে গিয়ে রসস্ফীত হয়ে গেছে। কারণ কি, এই অভিশ্রবণ প্রক্রিয়ার কারণেই ওই তোমার হচ্ছে কিশমিশের মধ্যে বাইরের মানে পাত্রের জলটা কোষের মধ্যে ঢুকে গেছে, মানে কিশমিশের মধ্যে। বিষয়টা বুঝতে পারছো, সেটাই আর কি বলা হচ্ছে। তাই বলতে পারো যে এই অভিশ্রবণ প্রক্রিয়া খুব গুরুত্বপূর্ণ। এই অভিশ্রবণ প্রক্রিয়ার সাহায্যেই সাধু জলে যে সমস্ত জীব বসবাস করে, যে সমস্ত এককোষী জীব বসবাস করে, তারা কিন্তু এই অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমেই জল শোষণ করে। আবার বলতে পারো বেশিরভাগ উদ্ভিদ কোষ এই অভিশ্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে। তারপরে উদ্ভিদদের মূলের দ্বারা জলের শোষণে কিন্তু অভিশ্রবণের উদাহরণ। এই 3টে উদাহরণই মাথায় রাখবে, যে সাধু জলে বসবাসকারী এককোষী জীব এবং বেশিরভাগ উদ্ভিদ কোষ এই অভিশ্রবণ প্রক্রিয়ায় কী করে, জল শোষণ করে, এবং উদ্ভিদদের মূলের দ্বারা জলের শোষণও কিন্তু অভিশ্রবণের একটা উদাহরণ। বুঝতে পারছো অভিশ্রবণ বিষয়টা কি, চলে আসো। তা আমরা কোথায় ছিলাম, যে প্লাজমা পর্দা বা কোষ পর্দা, তাই না বস। তো এই কোষ পর্দা কি নিয়ে গঠিত, দেখো কোষ পর্দা একটা নরম পর্দা, কোষ পর্দা একটা নরম পর্দা। ডিমের কোষ পর্দা দেখেছো, বলো বলো যে ডিমের কোষ পর্দা কোনটা। ওই ডিমের ওপরে যে শক্ত খোসাটা, ওইটা তোলার পরে দেখবা ওর তলেই একটা পাতলা তোমার হচ্ছে খোসা থাকে না, মানে পাতলা তোমার হচ্ছে ইসের মতো, মানে কি বলবো, মানে দুধের স্বর যেমন হয় না, সেরকম আর কি পাতলা একটা স্বরের মতো থাকে, ওইটাকেই কোষ পর্দা বলা হয়। খুবই নরম একটা পর্দা, যেটা লিপিড আর প্রোটিন জাতীয় জৈব যৌগ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, মাথায় রাখবে, প্লাজমা পর্দা বা কোষ পর্দা লিপিড ও প্রোটিন জাতীয় জৈব যৌগ দিয়ে তৈরি। আর আমরা শুধুমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই কোষ পর্দা বা প্লাজমা পর্দার গঠনটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো। কিসের সাহায্যে, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এবার দেখো, এই কোষ পর্দা তো নরম পর্দা, আর এই নরম হওয়ার কারণে এই কোষ পর্দার মধ্যে দিয়ে কিছু খাদ্যবস্তু মানে যেতে আসতে পারে, ঠিক আছে। যেমন মনে করে দেখো, এই এককোষী অ্যামিবার তো একটাই কোষ, একটা কোষ দিয়েই সেই খাদ্য গ্রহণ সব কিছু করে। এবার অ্যামিবার ক্ষেত্রে যে কোষ পর্দা রয়েছে সেটা খুবই নরম পর্দা, কোষ পর্দা তো নরম হয়। এবার ওর মধ্যে দিয়েই অ্যামিবা কী করে, খাদ্য মানে কিছু খাদ্যবস্তু হচ্ছে জৈব বস্তু কী করতে পারে, গ্রহণ করতে পারে, এবং ওর মধ্যে দিয়েই ফেলে দিতে পারে। তা এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণকে তুমি বলবা এন্ডোসাইটোসিস প্রক্রিয়া। বুঝতে পারলে কি বলতে চাইছি, যে কোষ পর্দার নরম হওয়ার কারণে তোমার হচ্ছে বহির পরিবেশ থেকে খাদ্য ও অন্যান্য জৈব বস্তু গ্রহণে সক্ষম করে তোলে। আর এই প্রক্রিয়ায় যে সমস্ত জীবরা খাদ্য গ্রহণ করে, যেমন অ্যামিবা, আর এই প্রক্রিয়াটার নাম হলো এন্ডোসাইটোসিস প্রক্রিয়া। কোনো সমস্যা, চলে আসো। তাহলে কোষ পর্দা সম্পর্কে বুঝলে, এবার কোষ প্রাচীরটা দেখো। কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায়, কোনো প্রাণী কোষে তুমি কোষ প্রাচীর পাবে না। দেখো কি বলছে, যে উদ্ভিদ কোষের কোষ পর্দা ছাড়াও অপর একটি দৃঢ় বহির আবরণী থাকে, একে কোষ প্রাচীর বলে। দেখো বুঝতেই পারছো যে বলছে দৃঢ় মানে কি, শক্ত, বহির আবরণী, বহির মানে বাইরের দিকে একটা আবরণ থাকে, তার নামই হচ্ছে কোষ প্রাচীর। এই যদি একটা দাদা উদ্ভিদ কোষ হয়, এই তো তোমার হচ্ছে নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম বা তরল ধাত্র রয়েছে, তাই না। আর এই যে যেটা আমি গোল করেছি, এইটাই হচ্ছে কোষ পর্দা। আর এই কোষ পর্দার বাইরের দিকে, কোন দিকে, ভেতরে নয়, বাইরের দিকে আরও একটা আবরণী থাকে, যার নাম হচ্ছে কোষ প্রাচীর। কেমন, দেখো বলেই দিচ্ছে যে কোষ প্রাচীর কোষ পর্দার বাইরের দিকে অবস্থান করে। যদি প্রশ্নটা আমি তোমাকে ঘুরিয়ে বলি,
আমি যদি তোমাকে ঘুরিয়ে বলি যে কোষ পর্দা কোষ প্রাচীরের ভেতরের দিকে অবস্থান করে, এটা ঠিক না ভুল বলো? বলবো অবশ্যই ঠিক। কোষ পর্দা কোষ প্রাচীরের ভেতরের দিকে অবস্থান করে, কিন্তু কোষ প্রাচীর কোষ পর্দার বাইরের দিকে অবস্থান করে। আর এই কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ একটা জটিল যৌগ, সেলুলোজ একটা জটিল যৌগ। এটা কি করে? উদ্ভিদকে গাঠনিক দৃঢ়তা প্রদান করে। মাথায় রাখবে। দেখো ডিমের সঙ্গে গুলিয়ে ফেলবে না। অনেকে মনে মনে ভাবছো দাদা যে এই ডিম তো তোমার হচ্ছে বাইরের দিকে যে শক্ত খোলসটা, ওটা মনে হয় কোষ প্রাচীর। না, না, প্রাণী কোষে কখনো কোষ প্রাচীর তুমি পাবে না। কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষেই তুমি পাবে। আর এই ডিমের কথা বলছো না, যেটা শক্ত সাদা রঙের যে খোলসটা, ওটাও কোষ প্রাচীরও নয়, কোষ পর্দাও নয়। ওটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের তৈরি একটা খোলক। আর ওই ক্যালসিয়াম ওই খোলকটা আস্তে করে আঙুল দিয়ে মানে নখ দিয়ে তুমি ছাড়াবে, দেখবে একটা পর্দা, পাতলা পর্দা দেখা যাবে। ওই পর্দাটার নামই হচ্ছে কোষ পর্দা। বিষয়টা বুঝতে পারলে? এবার দেখো, যখন এই উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায়, তখন কোষের প্রোটোপ্লাজমের কুঞ্চন ঘটবে, স্বাভাবিক ব্যাপার, তাই না? আর এই কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসবে, আর এই ঘটনাটার নামই হচ্ছে প্লাজমোলাইসিস। বিষয়টা বোঝো দাদা? বুঝতে না পারলে বোঝো, শোনো। এই যে হচ্ছে একটা উদ্ভিদ কোষ, তাই তো? এবার উদ্ভিদ কোষের কোষ প্রাচীর আছে, কোষ পর্দার পাশেই কোষ প্রাচীর রয়েছে বাইরের দিকে। এবার এই তো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, আর এই যে প্রোটোপ্লাজম রয়েছে, তাই না? এবার যদি এই কোষ থেকে যদি জল বেরিয়ে যায়, কোষ থেকে যদি বাইরে জল চলে আসে, তাহলে কি হবে বলো তো? এই ওই যে এই পুরো কোষ পর্দাটাই কি হবে, মানে পুরোটাই আর কি তোমার হচ্ছে যদি তরলটা কমে যায়, তাহলে কুঞ্চিত হয়ে যাবে না, মানে অল্প হয়ে যাবে, অর্থাৎ কুঁচকে যাবে। আর কুঁচকে গেলে পরে এই কোষ পর্দাটা কোষ প্রাচীর থেকে ভেতরের দিকে চলে আসবে, মানে ছোট হয়ে যাবে এটা। তাহলে তুমি বুঝতেই পারছো, এই কোষ প্রাচীর আর এই কোষ পর্দা ছোট হয়ে গেছে, ভেতরের দিকে সরে গেছে, কুঞ্চিত হয়ে গেছে সেই কারণে। আর এই ঘটনাটার নামই হচ্ছে প্লাজমোলাইসিস, তাই না? চলে আসো। এখানে তেমন কিছু নেই, এদিকে দেখো কি বলছে। এটা দেখো, বলছে যে একমাত্র সজীব কোষই অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে, মৃত কোষ কিন্তু এরূপ করতে পারে না। অবশ্যই দেখো, ওই যে তোমার হচ্ছে কোষ প্রাচীর কিন্তু মৃত কোষ দিয়ে গঠিত, ওই জন্য ও কিন্তু এই অভিস্রবণ প্রক্রিয়াটা কাজে লাগাতে পারে না, অর্থাৎ জল শোষণ করতে পারে না। ওই কোষ পর্দা হচ্ছে তোমার হচ্ছে সজীব কোষ দিয়ে তৈরি, ওই জন্যই কিন্তু ও অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করতে পারে। তবে কোষ প্রাচীরের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা কি? এমন একটা পরিবেশ যেটা হচ্ছে অতি লঘু দ্রবণ পরিবেশ। যেখানে অতি লঘু মানে বুঝতে পারছো, এমন একটা পরিবেশ যেখানে বাইরে জলের পরিমাণ খুব বেশি, তাহলে বাইরে যদি জলের পরিমাণ বেশি থাকে কোষের তুলনায়, তাহলে কি হবে? তোমার ওই তোমার হচ্ছে কোষ পর্দার মধ্যে দিয়ে আর কি অভিস্রবণ প্রক্রিয়ায় কোষের মধ্যে জল ঢুকে যাবে, তাই না? মানে অত্যাধিক পরিমাণে কোষের মধ্যে জল ঢুকে গেলে কি হবে? কোষটা বিদীর্ণ হয়ে মারা যেতে পারে। সেই জন্য কোষ প্রাচীর একে প্রোটেকশন দেয়। কোষ প্রাচীর কী করে? কোষ প্রাচীর ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, এই জলকে আসতে দেয় না। জল যেই কোষ প্রাচীর উপর আসে, কোষ প্রাচীর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে ওকে আবার কি হয়? ওকে আবার মানে বাইরের দিকেই সরিয়ে দেয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? বিপরীতমুখী চাপের সৃষ্টি করে কোষ প্রাচীর। এইভাবেই কিন্তু সেই উদ্ভিদ কোষটাকে সে বাঁচিয়ে রাখে। বুঝতে পারছো? চলে আসো। এবার নিউক্লিয়াস দেখো, ওই যে আমরা হচ্ছে প্রথমেই তো ওই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করে দেখলাম না, একটা বিন্দুর মতো দেখতে পাচ্ছিলাম, ওই বিন্দুটার নামই হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে? তুমি কি করো, তুমি যদি ওই হচ্ছে দেখো নিচে লেখা আছে যে স্যাফরারিন দ্রবণ, মানে একটা পেঁয়াজের খোলস নাও, তাতে তুমি স্যাফরারিন দ্রবণ অথবা তুমি যদি হচ্ছে আয়োডিন দ্রবণ বা মিথিলিন ব্লু দ্রবণ যোগ করে সেটাকে যদি এই তো অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখো, তাহলেও তুমি খুব ভালো মতো পর্যবেক্ষণ করতে পারবে নিউক্লিয়াস সম্পর্কে। তা তুমি নিউক্লিয়াস সম্পর্কে কি দেখবে? চলো দেখে নাও কি দেখতে পাবে। দেখো, তা তুমি প্রথমেই দেখবে, দেখো এখানে উপরের তথ্যটা একটু দেখো, যে কোষের কেন্দ্রিক অংশে, কেন্দ্রিক মানে কি বলতো বাস, কোষের মাঝখানের দিকে এমন একটা অংশ তুমি দেখতে পাবা যেটা গাঢ় রঙের, তোমার হচ্ছে ওই বর্তুলাকার বা ডিম্বাকার বিন্দুবৎ গঠন দেখতে পাবে, আর তার নামই হচ্ছে নিউক্লিয়াস বলবা। এই যদি কোষ হয়, এই একদম কেন্দ্রের দিকে মাঝখানের দিকে তুমি হচ্ছে কি গাঢ় রঙের ডিম্বাকার টাইপের তোমার হচ্ছে বা বিন্দুৎ বতের মতো একটা গঠন দেখতে পারবা, যার নামই হচ্ছে কি নিউক্লিয়াস। তাই নিউক্লিয়াস সম্পর্কে আমরা একদম বিশদভাবে জানবো যে নিউক্লিয়াসে কি আছে না আছে। দেখো, নিউক্লিয়াস একটা দ্বিস্তরীয় আবরণী দ্বারা আবৃত থাকে, মানে দুখানা পর্দা রয়েছে, এদেরকে নিউক্লিয় পর্দা বলে। নিউক্লিয় পর্দায় অসংখ্য ছিদ্র থাকে। নিউক্লিয় পর্দায় দেখো, এই যদি কোষ হয়, এই বড় করে আঁকছি, এই যদি তোমার হচ্ছে নিউক্লিয়াস হয়, দুখানা পর্দা রয়েছে এখানে, দুখানা পর্দা। এবার এই বাইরের পর্দাটাই কী বলতো, হচ্ছে তোমার ফুটো মানে ফুটো বলতে গিয়ে ছিদ্র আছে আর কি। আর এই ছিদ্রের কারণে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে বিভিন্ন বস্তু যাওয়া আসা করতে পারে। মানে নিউক্লিয়াসের বাইরেই যে তরল ধাত্র, সেটাই তো সাইটোপ্লাজম। তাই নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে বিভিন্ন বস্তু যাওয়া আসা করতে পারে, ওই হচ্ছে তোমার কিসের মাধ্যমে? নিউক্লিয় পর্দার মাধ্যমে। কেমন? বা দেখো নিউক্লিয়াসে কি থাকে দাদা? নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে। দেখো,
কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই শুধুমাত্র ক্রোমোজোমগুলোকে দেখা যায়। গুরুত্বপূর্ণ লাইন মাথায় রাখবে, যখন কোষ বিভাজিত হবে মানে ওই কোষটা বিভাজিত হয়ে এসে যে পদ্ধতিতে বিভাজিত হোক না কেন, যখন আরও অপত্য কোষ নতুন কোষ সৃষ্টি হবে সেই সময়ই মানে তার আগেই কিন্তু ক্রোমোজোমকে তুমি দণ্ডাকারে দেখতে পাবা, তার আগে কিন্তু ক্রোমোজোমকে দেখতে পাবা না। আর এই ক্রোমোজোমের কাজ কি, পিতামাতা থেকে পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্যের বংশানুসরণের বার্তা হিসেবে ডিএনএ রূপে বহন করে। ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড রূপে বহন করে। দেখো ক্রোমোজোম কি দিয়ে তৈরি দাদা? ক্রোমোজোম ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি, মাথায় রাখবে। এই ডিএনএ অণুগুলো কোষের নির্মাণ এবং সংগঠনের জন্য প্রয়োজনীয় বার্তা গ্রহণ করে, মানে কোষটা কেমন হবে না হবে সেটা কিন্তু এই ক্রোমোজোমই অর্থাৎ যার মধ্যে ডিএনএ রয়েছে ডিএনএ কিন্তু ঠিক করবে। কেমন? দেখো ডিএনএর কার্যকরী অংশকে জিন বলা হয়। কি বলে? ডিএনএর কার্যকরী অংশকে জিন বলে। বিভাজিত হচ্ছে না এমন অবস্থায় কোষে এই ডিএনএ ক্রোমাটিন বস্তুর অংশ হিসেবে অবস্থান করে। তাহলে আমরা দেখো বিভাজিত হচ্ছে না মানে কি, মানে কোষ বিভাজনের আগে এই ক্রোমোজোমগুলোকে ক্রোমাটিন বস্তু হিসাবে মতো আমরা দেখতে পাই, প্যাঁচানো প্যাঁচানো তন্তুর মতো মানে গঠন আকারে। এই যে দেখো সাইডে ছবি আছে, এই দেখো প্যাঁচানো প্যাঁচানো তন্তুর মতো এরকম দেখা যায়। বুঝতে পারলে? মানে কখন? যখন কোষ বিভাজন হওয়া এখনো দেরি আছে, মানে কোষ বিভাজন হচ্ছে না সেই সময়ে। দেখো এখানে চলে আসো, এইখানে দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ব্যাকটেরিয়ার মতো কিছু জীবের কোষে নিউক্লিয় আবরণীর অনুপস্থিতির জন্য দুর্বলভাবে সংগঠিত হয়। শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড সম্বন্ধিত এই ধরনের অস্পষ্ট অঞ্চলকে নিউক্লয়েড বলা হয়। তাহলে মাথায় রাখবে দাদা, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? ব্যাকটেরিয়া তো এককোষী একটা জীব, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু সুস্পষ্ট কোনো নিউক্লিয়াস থাকে না। মানে এখানে যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা নিউক্লিয়াস আমরা বলবো না, মানে এখানে রয়েছে নিউক্লিয় আবরণিত নয়, শুধুমাত্র নিউক্লিয় অ্যাসিডযুক্ত কিছুটা অঞ্চল। এই যদি ব্যাকটেরিয়ার একটা কোষ হয় তাহলে ব্যাকটেরিয়ার একটা কোষেই খানিকটা জায়গা জুড়ে তোমার হচ্ছে নিউক্লিয় অ্যাসিড থাকে। ঠিক আছে? আবছা আবছা দেখা যাবে নিউক্লিয় অ্যাসিড থাকে, কোনো নির্দিষ্ট পর্দা ঘেরা কোনো কোষীয় অঙ্গাণু পাবে না, মানে কোনো নিউক্লিয় আবরণী তুমি পাবে না ব্যাকটেরিয়ার কোষে, শুধু কিছুটা জায়গার নিউক্লিয় অ্যাসিড থাকে। ঠিক আছে? সেই অঞ্চলটার নামই দেওয়া হয়েছে নিউক্লয়েড। আর এই সমস্ত জীব যাদের এই নিউক্লয়েড থাকে তাদেরকেই বলা হয় প্রোক্যারিওটিক জীব, অর্থাৎ অনুন্নত কোষ এইগুলো আর কি। আর উন্নত উদ্ভিদ প্রাণী সমস্ত হচ্ছে মানে যে প্রাণী বলো উদ্ভিদদের ক্ষেত্রে কিন্তু আমরা উন্নত মানের কোষ পাই। ইউক্যারিওটিক যাদেরকে আমরা ইউক্যারিওটিক জীব বা ইউক্যারিওটিক কোষ পাই, যাদের কোষের মধ্যে নিউক্লিয়াসটা একদম সুস্পষ্ট, নিউক্লিয় অঞ্চল রয়েছে, হচ্ছে তোমার এই পর্দা রয়েছে দুখানা, তাই না? বুঝতে পারছো? তো দেখো এখানে ছবিতে তুমি ভালো বুঝতে পারবা। এই দেখো এই হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। এই যে দেখতে পাচ্ছ এই খানিকটা জায়গা যেখানে নিউক্লিয় অ্যাসিড রয়েছে, তোমার হচ্ছে এই অঞ্চলটাকেই বলা হয় নিউক্লয়েড, যেটা কেবলমাত্র প্রোক্যারিওটিক কোষেই দেখা যায়। আর ইউক্যারিওটিক কোষে কিন্তু সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। ঠিক আছে? পর্দা ঘেরা সুন্দর করে সুস্পষ্ট নিউক্লিয়াস রয়েছে। দেখো এখানে দেখো সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে ক্লোরোফিলগুলো পর্দাবিত থলির মধ্যে অবস্থান করে, ইউক্যারিওটিক কোষের মতো প্লাস্টিক নয়। দেখো বলছে সালোক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে, দেখো কিছু ব্যাকটেরিয়া কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। এবার সালোক সংশ্লেষে সক্ষম মানে কি? তার মধ্যে নিশ্চয়ই ক্লোরোফিল আছে। আর এই ক্লোরোফিলগুলো কিন্তু ওই ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে ক্লোরোফিলগুলোর জন্য কোনো নির্দিষ্ট প্লাস্টিড থাকে না। আমরা সাধারণত জানি ক্লোরোফিল কোথায় থাকে? প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে। কিন্তু এই অনুন্নত যে সমস্ত জীব ব্যাকটেরিয়া, এদের তো প্রোক্যারিওটিক কোষ রয়েছে, এদের সালোক সংশ্লেষের জন্য যে ক্লোরোফিলগুলো এরা শুধুমাত্র একটা জায়গাটা থলি করে থলের মধ্যে কিন্তু ওই ক্লোরোফিলগুলো থাকে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব একদম একটা আলাদা নির্দিষ্ট করে একটা আলাদা তোমার হচ্ছে অঙ্গাণু রয়েছে, শুধুমাত্র ক্লোরোফিলই থাকবে সেখানে, প্লাস্টিড যার নাম। বুঝতে পারছো? সেটা কেবলমাত্র ইউক্যারিওটিক কোষে দেখা যায়। দেখো সাইটোপ্লাজমটা একটু দেখে নিই, ওই যে আমরা পড়ে নিয়েছি তাই না, যে দাদা হচ্ছে এই যদি কোষ হয়, এই কোষের মধ্যে এই তোমার হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে সমস্ত যে তরল ধাত্রটা রয়েছে, তরল অংশটা, এটার নামই হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? আর এই সাইটোপ্লাজমকে ভালো করে পর্যবেক্ষণ করলে এর মধ্যে আরও অনেক রকমের তুমি কোষীয় অঙ্গাণুগুলো দেখতে পাবে। কী কী দেখতে পাবে? দেখো সরাসরি চলে আসো। আচ্ছা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখো, ভাইরাসের ক্ষেত্রে কিন্তু ভাইরাসের কোনো আবরণী থাকে না। ভাইরাস হচ্ছে যতক্ষণ না ভাইরাস কোনো সজীব পোষকে ঢুকে ততক্ষণ পর্যন্ত এটি জীবনের বৈচিত্র্য প্রদর্শন করে না। ভাইরাস পোষক কোষের উপাদানগুলোকে কাজে লাগিয়ে বংশবিস্তার করে। মানে এইটুকুর মধ্যে মূল বিষয়টা হচ্ছে কি দাদা, ভাইরাসকে আমরা
মানে মানে জীবও বলবো না, জ্বরও বলবো না, এমন একটা মানে জিনিস আর কি ভাইরাস, বুঝতে পারছো? ও কি করে, ও যদি কোনো একটা জড় বস্তুর উপর লেগে থাকে তাহলে মরার মতো আচরণ করবে, আর যদি কোনো একটা পোষক কোষে মানে জীবিত কোষে ঢুকে পড়ে তাহলে সেই কোষটার যা কোষীয় অঙ্গাণু আছে সেগুলোকে নিজের বানিয়ে নিয়ে সেখান থেকে বংশ বিস্তার করা শুরু করে দেয়। বিষয়টা বুঝতে পারলে এই আর কি ভাইরাসের সম্পর্কে তথ্য। এবার দেখো ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে একটু তুলনা করো। দেখো প্রোক্যারিওটিক কোষ সাধারণত ছোট হয় ওই 1 থেকে 10 মাইক্রোমিটার, আর ইউক্যারিওটিক কোষ সাধারণত বড় হয় 5 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত। নিউক্লিয় অঞ্চলে কোনো নির্দিষ্ট সুগঠিত নিউক্লিয় পর্দা থাকে না, বদলে নিউক্লিক অ্যাসিড থাকে। আর এদের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সুস্পষ্ট এবং নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত থাকে, তাই না? আর মাথায় রাখবে যে প্রোক্যারিওটিক কোষে কেবলমাত্র একটি ক্রোমোজোম থাকে, কয়টি? একটি মাত্র ক্রোমোজোম থাকে। আর ইউক্যারিওটিক কোষে একাধিক ক্রোমোজোম পাওয়া যায়। আর পর্দাবৃত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত, মানে এখানে ওই প্রোক্যারিওটিক কোষে আমরা মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এইগুলো কিন্তু বস পাবো না। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড যার মধ্যে ক্লোরোফিল রয়েছে, এইগুলো কিন্তু আমরা ইউক্যারিওটিক কোষে পাবো। কেমন? আচ্ছা, এবার দেখো কোষীয় অঙ্গাণুগুলো এইখান থেকেই মানে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখান থেকেই পরীক্ষায় আসে, এই কোষীয় অঙ্গাণু থেকে, যার মধ্যে রয়েছে কি কি? এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। বেশ গুরুত্বপূর্ণ, খুব সুন্দর করে বলছি, একটু মনোযোগ দিয়ে শোনো। চলো প্রথমেই চলে যাই এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম, বা যাকে বলা হয় এন্ডোপ্লাজমীয় জালক। দাদা এটা কেমন? এই নামের মাধ্যমেই বুঝতে পারছি, জালক মানে জাল, এটা হচ্ছে জাল। ওই কোষের মধ্যে এক ধরনের জাল থাকে, যেটা ওই তোমার হচ্ছে বিভিন্ন নালী রয়েছে, নালিকা বা পাতের সমন্বয়ে গঠিত বিরাট বড় একটা জাল। এটি অনেকটা দীর্ঘ নালিকা অথবা গোল অথবা আয়তাকার থলির মতো দেখতে হয়। কি বললাম যে দাদা, এন্ডোপ্লাজমীয় জালক হলো পর্দাবৃত নালিকা বা পাতের সমন্বয়ে গঠিত বিরাট বড় জাল। ওই জাল হচ্ছে কি অনেকটা কেমন হয়, অনেকটা লম্বা মতো হয়, আবার নালি মতো হয়, গোলও হয়, অথবা বলতে পারো আয়তাকার থলির মতো হয়। তা এই যে এন্ডোপ্লাজমীয় জালক 2 রকমের আছে। কয় রকমের? 2 রকমের দাদা। একটাকে বলবো অমসৃণ, একটাকে বলবো মসৃণ। মানে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক আর অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। দেখো এই অমসৃণ কেন বলছি? যে সকল এন্ডোপ্লাজমীয় জালকের গায়ে রাইবোজোম লেগে থাকে, দানা 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 রাইবোজোম লেগে রয়েছে, তাদেরকেই আমরা বলবো এই অংশটুকু না হলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, কারণ এর গায়ে রাইবোজোম লেগে আছে। আর যার গায়ে রাইবোজোম লেগে নেই, একদম মসৃণ, তাকে বলবো মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। এবার তাহলে এন্ডোপ্লাজমের জালকের 2টো ভাগ, তাহলে কোন ভাগটার কি কি কাজ সেটা আমাদের দেখতে হবে। দেখো এই তোমার হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক যেটা রয়েছে, যেটা অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, এ কী করে? প্রোটিন তৈরি করতে সাহায্য করে। মাথায় রাখবে, কি তৈরি করে? প্রোটিন সংশ্লেষিত হয়, মানে প্রোটিন তৈরি করে। বলতে পারো যে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক প্রোটিন তৈরি করে, আর মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক ফ্যাট বা লিপিড তৈরি করে। বিষয়টা বুঝতে পারলে যে দাদা এন্ডোপ্লাজমীয় জালক 2 রকমের। এন্ডোপ্লাজমীয় জালকের হচ্ছে যেটাকে অমসৃণ বলবো, নিশ্চয়ই তার গায়ে রাইবোজোম লেগে আছে, তাই তাকে অমসৃণ বলছি। আর অমসৃণ কি করছে? প্রোটিন তৈরি করছে। আর মসৃণ কি করছে? ফ্যাট বা লিপিড তৈরি করছে। ঠিক আছে? আর দেখো, আর এখানে দেখো এই যে ফ্যাট বা লিপিড কোষীয় কার্যাবলী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লেষিত মানে যে প্রোটিন আর লিপিডটা তৈরি হলো, এই প্রোটিন আর লিপিডের কিছু অংশ যেটা কোষ পর্দা তৈরি করার জন্যই কিন্তু কাজে লেগে যায়। এই প্রক্রিয়াকেই বলা হয় জৈব সংশ্লেষণ। কেমন? এই প্রক্রিয়াকে বলা হয় জৈব সংশ্লেষণ। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো, অন্যান্য আরও কিছু প্রোটিন বা লিপিড, উৎসেচক, হরমোন ইত্যাদি মানে তোমার হচ্ছে কি করে, মানে হরমোন হিসাবে কাজ করে। ঠিক আছে? দেখো মোদ্দা কথা দাদা, এই এন্ডোপ্লাজমীয় জালক কী করে? সাইটোপ্লাজমের বিভিন্ন অংশের মধ্যে প্রোটিন বা লিপিড এগুলো পরিবহনে সাহায্যকারী জালক পথ হিসাবে কাজ করে। আর একটা জিনিস মাথায় রাখবা, যে এই মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক একটা বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এরা কি মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে তোমার এই মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক বিভিন্ন বিষাক্ত পদার্থ ও ড্রাগের নির্বিষ্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। তাহলে একটা ছোট্ট করে একটু রিভিশন করিয়ে দিই। দেখো একটু দেখে নাও, এখানে একটু ছবিতে দেখে নাও। এই দেখো বস, এই যে অংশটা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালক। দেখে নাও এই 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 জায়গাটা একটু ভালো করে যদি ছবিটা বড় করে দেখো, এখানে গায়ে দেখবে কারণ ফোঁটা ফোঁটা লেগে রয়েছে, ওই জন্য এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অমসৃণ বলবো। আর যেটা হচ্ছে প্লেন,
যার গায়ে কোনো ফোঁটা ফোঁটা লেগে নেই সেটাকে আমরা মসৃণ বলবো। ছোট্ট করে একবার রিভিশন করিয়ে দিই চলো দাদা। এন্ডোপ্লাজমীয় জালক হলো ওই নলের মতো মানে বিরাট বড় একটা জাল, যেটা গোলও হয় বা আয়তাকারও হয়, দুই রকমের রয়েছে, একটা মসৃণ একটা অমসৃণ। অমসৃণ বলছি কারণ ওর গায়ে রাইবোজোম লেগে রয়েছে তাই। অমসৃণ যেটা সে প্রোটিন তৈরি করে, মসৃণ যেটা সে হচ্ছে লিপিড বা ফ্যাট তৈরি করে। আর এটা কি করে ওই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তু, খাদ্যবস্তু মানে বিশেষ করে এই প্রোটিন বা বলতে পারো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন এই সমস্ত খাবার দিয়ে আসা নিয়ে আসার জন্য কাজ করে। ঠিক আছে, আর একটা পয়েন্ট কি, ওই অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক যেটা মেরুদণ্ড প্রাণীদের যকৃতের কোষগুলোতে বিষাক্ত পদার্থ ও ড্রাগের নির্বিষ্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাস, এন্ডোপ্লাজমের রেটিকুলাম তোমার কমপ্লিট। চলে আসো গলগি বস্তু। দেখো সর্বপ্রথম ক্যামিল্লো হচ্ছে তোমার গলগি, তিনিই সর্বপ্রথম গলগি বস্তুর বর্ণনা দেন। তিনি বলে যে গলগি বস্তু কতগুলো চ্যাপ্টা, ওই পর্দাবিত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত একটি তন্ত্র বিশেষ, যেখানে থলিগুলো প্রায় পরস্পরের সমান্তরাল থেকে তাকের ন্যায় সজ্জিত থাকে, একেই সিস্টারিন বলে। বলো সিস্টারিন কোথায় থাকে? গলগি বস্তুতে। সিস্টারিন কেন বলছি, কারণ গলগি বস্তু হচ্ছে কি ওই তোমার হচ্ছে চ্যাপ্টা থলি, একটা থলির পর আরেকটা থলি, আরেকটা থলির পর আরেকটা থলি, মানে পরপর অনেকগুলো থলি রেখে যেটা তাকের ন্যায় দেখতে হয়, এই তাকের ন্যায় দেখতে হচ্ছে বলেই এর নাম দেওয়া হয়েছে সিস্টারিন। বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা বুঝতে পারছো দাদা? গলগি বস্তুর কাজটা কি কি করে দেখো, ওই যে এন্ডোপ্লাজমীয় জালক থেকে যে সমস্ত জিনিস তৈরি হয়ে আসলো, কি তৈরি হলো, ওই প্রোটিন আর ওই ফ্যাট বা লিপিড এই সমস্ত তৈরি হলো, সেগুলো তো এক জায়গায় জমা রাখতে হবে কোষের মধ্যে, তাই না? যখন যেখানে প্রয়োজন হবে প্রোটিনের, যখন ফ্যাটের প্রয়োজন হবে তখন সেখানে সেটাকে পাঠাতে হবে, তাই না? তা সেগুলোকে জমা করে রাখার জন্য এই গলগি বস্তু কাজ করে। কি করে? ওই প্যাকেটজাতকরণ করে। এটা গুরুত্বপূর্ণ। কারণ কি প্যাকেটজাতকরণ কেন বলছি, কারণ ও কিন্তু আলাদা আলাদা থলি করে রাখছে, মানে প্যাকেট করে রাখছে। এই প্রোটিন, এই প্যাকেটে প্রোটিন আছে, এই প্যাকেটে ফ্যাট আছে। বিষয়টা বুঝতে পারছো? ওই জন্য বলবো যে গলগি বস্তুতে প্যাকেটজাতকরণ এবং গলগি বস্তুর মাধ্যমে কোষের ভেতরে ও বাইরের বিভিন্ন লক্ষ্যস্থানে এদের সরবরাহ ঘটে, মানে নিয়ে যাওয়া বলতে পারো। যে খাদ্য সঞ্চয় করে রাখে, সংশ্লেষিত খাদ্যের পরিমার্জন ও প্যাকেটজাতকরণ অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করে রাখাই হলো গলগি বস্তুর প্রধান কাজ। আরও বিশেষ কাজ আছে। আরও বিশেষ কাজ কি, গলগি বস্তুর একটা বিশেষ ক্ষমতা আছে। সেই বিশেষ ক্ষমতা হলো এ সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে। আর গলগি বস্তু লাইসোজোম সংশ্লেষেও অংশগ্রহণ করে। সংশ্লেষ মানে কি তৈরি করা বলতে পারো, গলগি বস্তু লাইসোজোমও তৈরি করতে পারে। চলো তাহলে তুমি গলগি বস্তু সম্পর্কে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কি বলতে পারবা না? বলবা দাদা সর্বপ্রথম ওই ক্যামিল্লো গলগি, তিনিই গলগি বস্তুর কথা বলে। তিনি বলেছিল ওই কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি যদি পরপর সাজায় রাখো তাকের মতো দেখতে হবে, যার নাম সিস্টারিন। আর হচ্ছে এই গলগি বস্তুর কাজ কি, ওই তোমার হচ্ছে এই এন্ডোপ্লাজমীয় জালক থেকে যে জিনিস তৈরি হয়ে আসলো প্রোটিন ফ্যাট, তাদেরকে প্যাকেট করে রাখবে, সঞ্চয় করে রাখবে, যেখানে যতটুকু প্রয়োজন হবে সেগুলো আর কি হচ্ছে মানে সঞ্চয় করে রাখবে বলবা। আর বিশেষ কাজ হচ্ছে কি, কিছু কিছু ক্ষেত্রে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি করতে পারে, আর লাইসোজোম তৈরি করে। তাই লাইসোজোম তৈরি করে ফেললো। এবার চলে আসো লাইসোজোম কি করে। দেখো দেখো লাইসোজোম একটা পাচক উৎসেচক দ্বারা পূর্ণ একটা থলি। কে তৈরি করলো? গলগি বস্তু লাইসোজোম তৈরি করলো। ঠিক আছে, মানে বিষয়টা কি, ওই যে প্রোটিন আর ফ্যাট এন্ডোপ্লাজমীয় জালক থেকে তৈরি হলো, তার মধ্যে তোমার হচ্ছে প্রোটিনকে একটা প্যাকেটে, ফ্যাটকে একটা প্যাকেটে রাখার পর কিছু অবদ্রব্য পদার্থ বেঁচে গেল। সেই অবদ্রব্য পদার্থগুলোকে তোমার হচ্ছে কি ওই হচ্ছে আলাদা করে একটা জিনিস তৈরি, মানে একটা প্যাকেটের মধ্যে রাখলো। সেই প্যাকেটটার নামই দেওয়া হচ্ছে লাইসোজোম। বিষয়টা বোঝো, তোমাকে দেওয়া হলো চাল আর ডাল 2 বস্তা, তুমি প্যাকেট করতে দিয়েছি। তা তুমি এক বস্তা মানে এক প্যাকেটে চাল রাখছো, এক প্যাকেটে ডাল রাখছো। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমার নিচে মেঝেতে কি হচ্ছে, চাল ডাল একসঙ্গে মিশে গিয়েছে না, তা সেইটাকে তুমি গুছিয়ে আরেকটা প্যাকেটে রাখলে যেখানে চাল ডাল মিশে গিয়েছে। তা সেইটাই হচ্ছে লাইসোজোম। বিষয়টা বুঝতে পারছো? সেই লাইসোজোম তোমার হচ্ছে কি, যেটা পাঁচক উৎসেচক দ্বারা পূর্ণ। এই লাইসোজোম কি করে দেখো, হ্যাঁ, এই লাইসোজোম হচ্ছে তোমার ওই অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। কে তৈরি করে? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক তৈরি করে। দেখো লাইসোজোম কোষের এক ধরনের বজ্র অপসারণ তন্ত্র, এই কারণেই বলছি এর একটা বিশেষ ক্ষমতা আছে। যদি কোষে কোনো গন্ডগোলের সৃষ্টি হয়, লাইসোজোম নিজে ফেটে গিয়ে পুরো কোষটাকে ধ্বংস করে ফেলবে, কারণ আশেপাশের কোষগুলো যেন কোনো ক্ষতি নয়। ধরো ভুলবশত একটা কোষে ভাইরাস ঢুকে গেছে, তা লাইসোজোম কি আবার নিজে মরে গিয়ে পুরোটা কোষটাকেই পুরো মারি ফেলবে, মানে ভাইরাস যা আছে সবটুকু দিয়ে কিন্তু একদম ধ্বংস করে ফেলবে। ওই জন্য তাকে আত্মঘাতী থলি বলি লাইসোজোমকে। বিষয়টা বুঝতে পারছো? দেখো তাই বলছে যে লাইসোজোম কোষের এক ধরনের বজ্র অপসারণ তন্ত্র। এই অঙ্গাণুগুলো কোষের প্রবিষ্ট বিজাতীয়
বিজাতীয় বস্তু এমনকি জরাগ্রস্ত কোষীয় অঙ্গাণুগুলোকে পাচিত করে কোষের অভ্যন্তরীণ পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কোষের হচ্ছে কী বলছে, প্রবিষ্ট বিজাতীয় বস্তু যেমন ব্যাকটেরিয়া বা খাদ্যকণা এমনকি জরাগ্রস্ত কোষীয় অঙ্গাণু লাইসোজোমের সাথে যুক্ত থাকে। লাইসোজোম একটি জটিল যৌগকে ভেঙে সরল যৌগে পরিণত করে। লাইসোজোমে শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এবং এই উৎসেচকগুলো সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হওয়ায় এই অঙ্গাণুটি এইরূপ কাজ করতে পারে। কারণ কি, লাইসোজোমের ওই যে শক্তিশালী পাচক উৎসেচক রয়েছে, ওই জন্যই কি পুরো কোষটাকেই ধ্বংস করে দিতে পারে। আর দেখো সেটাই বলছে যে কোষীয় বিপাক ক্রিয়া চলাকালীন সময় কোনো সমস্যা সৃষ্টি হলে বা কোষটি ক্ষতিগ্রস্ত হলে লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোম মধ্যস্থ উৎসেচকগুলো তাদের নিজ কোষটিকেই পুরো পাচিত করে ফেলে। এই কারণেই লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ বলে থাকি। 1 মিনিট। আচ্ছা, তাহলে বিষয়টা বুঝতে পারলে আরেকবার বলে দিই বস। লাইসোজোম দাদা, ওই লাইসোজোম তৈরি হচ্ছে কোথায় বলো তো? লাইসোজোম তোমার হচ্ছে তৈরি হচ্ছে কোথায়? ওই গোলগি বস্তু তৈরি করছে, ঠিক আছে? এটা আসলে এর মধ্যে যে দেখো লাইসোজোম তৈরি করছে কিন্তু গলগি বস্তু, আমার কথা বোঝো, চাল আর ডাল বিষয়টা বোঝো। আলাদা প্যাকেটে কে রাখলো? গলগি বস্তু রাখলো। আর এই চাল আর ডাল ওটা কিন্তু তৈরি হয়ে এসেছিল সেই এন্ডোপ্লাজমীয় জালক থেকে। তার মানে মধ্যে কথা হচ্ছে দাদা, লাইসোজোম তৈরি করছে গলগি বস্তু, কিন্তু লাইসোজোমের মধ্যে যে উৎসেচকগুলো আছে সেগুলো কিন্তু বস ওই এন্ডোপ্লাজমীয় জালক থেকে তৈরি হয়ে আসছে। বিষয়টা বুঝতে পারছো কি বলতে চাইছি? দেখো সেটাই বলছে, উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক থেকেই সংশ্লেষিত হয়, অর্থাৎ তৈরি হয়ে আসছে। আর ওই লাইসোজোম কি করে? লাইসোজোমের প্রধান কাজ হচ্ছে কোষের মধ্যে যদি কোনো কিছু খারাপ বস্তু ঢুকে পড়ে বা কোষের যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, নিজে ফেটে গিয়ে পুরো কোষটাকে খেয়ে ফেলবে। এই জন্য লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। ব্যাস, চলে আসো মাইটোকন্ড্রিয়া। দেখো দাদা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর কেন বলি? কারণ এটা এমনই একটা কোষীয় অঙ্গাণু যে কিনা নিজের শক্তি তৈরি করতে পারে, এনার্জি, এটিপি। দেখো মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাবৃত অঙ্গাণু, দুখানা পর্দা রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ছবিটা কোথায় গেল? এই যে বস, বলো তো এর মধ্যে মাইটোকন্ড্রিয়া কোনটা? দেখে বলো। এই যে দাদা মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া। দুখানা পর্দা আছে, মানে বড় ছবি থাকলে বিষয়টা ভালো করে তোমাকে দেখানো যেত। যাই হোক, দেখে নাও, বলছি শুনে নাও, তাহলে মাথায় থাকবে। দাদা মাইটোকন্ড্রিয়ার দুখানা পর্দা রয়েছে, একটা বাইরের পর্দা, একটা ভেতরের পর্দা। বাইরের পর্দায় ছিদ্র রয়েছে আর ভেতরের পর্দায় ভাঁজ ভাঁজ রয়েছে। একটু যদি ওখানে দেখো, অনেকটা আমি একটু ছবি আঁকার চেষ্টা করছি, এইরকম ভাঁজ ভাঁজ আছে ভেতরের পর্দাটা, ঠিক আছে? যে মাইটোকন্ড্রিয়া বাইরের পর্দাটায় ছিদ্র রয়েছে আর ভেতরের পর্দায় ভাঁজ রয়েছে। আর এই ভাঁজেই ওই ভাঁজেই তোমার এটিপি তৈরি হবে। ভাঁজেই এটিপি তৈরি হওয়ার জন্য যে সমস্ত রাসায়নিক মানে বিক্রিয়া সংগঠিত হয়ে এটিপি তৈরি হবে, সেই জিনিসগুলো ওখানে এসে জমা হয়ে এটিপি তৈরি হবে। আর এটিপি মানেই হচ্ছে কি বস? এটিপি হচ্ছে মানে তোমার অ্যাডিনোসিন ট্রাইফসফেট এক ধরনের, বলতে পারো যে এটিপি হচ্ছে তোমার কি ওই হচ্ছে শক্তি বলতে পারো, শক্তির হচ্ছে মুদ্রা বলতে পারো। এটিপিকে দেখো এখানে লেখা আছে যে মাইটোকন্ড্রিয়া, এই যে এটিপিকে আমরা কোষের এনার্জি কারেন্সি বলি। মানে কি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে শক্তিটা তৈরি হলো সেই শক্তিটা তো জমা রাখতে হবে, তাই না? সেই শক্তিটা তোমার হচ্ছে এই কয়েল হিসাবে, এটিপি কয়েল হিসাবে, এক একটা কয়েলে খানিকটা শক্তি আছে। এই এটিপি কয়েল হিসাবে তোমার হচ্ছে জমা থাকছে, তাই না? এবার যেখানে যেমন শক্তির প্রয়োজন সেখানে সেরকম শক্তি পৌঁছে যাবে, মানে সে ততগুলো এনার্জি কারেন্সি বা এটিপি পৌঁছে যাবে। বিষয়টা বুঝতে পারছো? আর দেখো বলবা যে দাদা, এই মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু বলে থাকি, কারণ এদের নিজস্ব ডিএনএ এবং নিজস্ব রাইবোজোম থাকে। সেই জন্য এরা নিজস্ব কিছু প্রোটিনও তৈরি করতে পারে। প্রোটিন তো তৈরি করছিল ওই তোমার হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালক, তাই না? কিন্তু মাইটোকন্ড্রিয়াও তাদের নিজস্ব প্রোটিন তৈরি করতে পারে। তাহলে এইটুকু পড়ে আমরা কি বুঝলাম মাইটোকন্ড্রিয়া সম্পর্কে? তুমি বলবা দাদা, ওই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলি, মানে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করে। আর ওই মাইটোকন্ড্রিয়ার দুইখানা পর্দা রয়েছে, বাইরের পর্দাটা ছিদ্রযুক্ত আর ভেতরের পর্দায় ভাঁজ রয়েছে। এই ভাঁজের ওই জায়গাটায় রাসায়নিক বিক্রিয়া ঘটবে ভাঁজেই, আর ওই রাসায়নিক বিক্রিয়া ঘটে তোমার হচ্ছে শক্তি তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে এটিপি। আর এই এটিপি হচ্ছে কি শক্তির মুদ্রা। এটিপি হচ্ছে শক্তির মুদ্রা, অর্থাৎ এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে, ঠিক আছে? ওই মাইটোকন্ড্রিয়ায় যে শক্তিটা উৎপন্ন হলো সেটা এটিপি অনুরূপে জমা থাকে। যেখানে যেমন পরিমাণের শক্তির প্রয়োজন সেখানে সেরকম পরিমাণে এটিপি চলে যাবে, তাই তো? আর মাইটোকন্ড্রিয়াকে অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু এই কারণেই বলি, এদের নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে, তাই তারা নিজস্ব কিছু প্রোটিনও তৈরি করতে পারে। প্লাস্টিডেরও তাই, ঠিক আছে? দেখো প্লাস্টিডেরও কিন্তু নিজস্ব ডিএনএ রাইবোজোম আছে। চলো সেক্ষেত্রে পরে দেখছি। দেখো প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, কোনো প্রাণী কোষে তুমি প্লাস্টিড খুঁজে পাবা না। দুই রকমের প্লাস্টিড, একটা দাদা ক্রোমোপ্লাস্ট, একটা লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে রঙিল প্লাস্ট, ক্রোমো এখানেই ক্লোরোফিল রয়েছে, এখানেই রয়েছে ক্লোরোফিল, ঠিক আছে? যে কী করে, ওই যে
ক্লোরোফিল রঞ্চক খাদ্য তৈরিতে মানে উদ্ভিদদের খাদ্য তৈরিতে সাহায্য করে, তাই না, সূর্যের আলোকে শোষণ করে খাদ্য তৈরি করে। আর লিউকোপ্লাস্ট এটা হচ্ছে সাদা বা বর্ণহীন, কোনো রং ঠং নয়, এটা কেবলমাত্র খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে। দেখো বলেই দিচ্ছি যে যেসব ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্চক থাকে তাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি, ঠিক আছে। হ্যাঁ, যে সকল ক্রোমোপ্লাস্টে, বানানগুলো একটু দেখবে, হ্যাঁ বাস, একটা আছে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই দুটো ভাগ। আর এই ক্রোমোপ্লাস্টের মধ্যেই রয়েছে ক্লোরোপ্লাস্ট। কখন বলছি? যে সকল ক্রোমোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল রঞ্চক রয়েছে তাকে ক্লোরোপ্লাস্ট বলছি। এই ক্লোরোপ্লাস্টে তোমার ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ ও কমলা রঙের রঞ্চক থাকে। আর লিউকোপ্লাস্ট হলো সেই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে ওই স্টার্চ মানে শ্বেতসার, ফ্যাট, প্রোটিন এই সমস্ত দানা সঞ্চিত থাকে, ঠিক আছে। দেখো ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ গঠন ম্যাট্রিক্স বা ধাত্রের নিহিত অসংখ্য আবরণী স্তর গঠিত। এগুলোর বাহ্যিক গঠন মাইটোকন্ড্রিয়ার মতো। এই মাইটোকন্ড্রিয়ার মতনও কিন্তু ক্লোরোপ্লাস্টে তোমার ওই ভেতরের অংশটা মানে ওই হচ্ছে ভাঁজের মতো অনেকটা, ঠিক আছে। আর হচ্ছে দেখো, আর মাইটোকন্ড্রিয়ার মতোও কিন্তু তোমার এই প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, মাথায় রাখবা। তাহলে বলো বলো প্লাস্টিড সম্পর্কে মাথায় থাকবে না যে প্লাস্টিড দাদা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় দুই রকমের, একটা ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট রংবিহীন, মানে যে সমস্ত ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকে তাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলি। আর হচ্ছে যে কী করে ক্লোরোফিল সাহায্যে মানে খাদ্য তৈরি করতে পারে। আর ওই তোমার হচ্ছে আর লিউকোপ্লাস্ট কী করে, খাদ্য জমা করে রাখে, ব্যাস। আর ওই তোমার হচ্ছে এই মানে তোমার এই ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ সংগঠন কিসের মতো, ম্যাট্রিক্স বা ধাত্রের মতো, ঠিক আছে। আর সরাসরি যদি বলে ম্যাট্রিক্স বা ধাত্র আমরা কোথায় দেখি, প্লাস্টিডে দেখি, ঠিক আছে। আর বলবা যে মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ রাইবোজোম আছে। কোষ গহ্বর দেখো, ভ্যাকুওলও বলা হয় যাকে। কোষ গহ্বর, ভ্যাকুওল হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি। প্রাণী কোষের ভ্যাকুওলগুলো ছোট হয়, আর উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলো বেশ বড়। এই একটা যদি কোষ হয় এত বড় ভ্যাকুওলও থাকতে পারে, প্রায় 50 থেকে 90% স্থান দখল করে থাকে প্রাণী কোষে ভ্যাকুওলগুলো। দেখো ভ্যাকুওল কী করে, ওই বিভিন্ন বলতে পারো বজ্র পদার্থ, তা বিভিন্ন খাদ্যবস্তু, জল, এই সমস্ত জিনিস সে কী করে তোমার হচ্ছে জমা করে রাখে। বলতে পারো যে উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলো কোষ রস দ্বারা পূর্ণ থাকে, কোষকে রসস্ফীত করে রাখে ও দৃঢ়তা প্রদান করে। উদ্ভিদ কোষে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু এই ভ্যাকুওলে সঞ্চিত থাকে। এগুলোর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল, কিছু প্রোটিন। তারপরে অ্যামিবার মতো এককোষী জীব গৃহীত খাদ্যদের খাদ্য গহ্বরে জমা রাখে। ভ্যাকুওলস মানে খাদ্য গহ্বর। তা মাথায় রাখবে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে অ্যামিবার মতো এককোষী জীব তাদের খাদ্যটা এই খাদ্য গহ্বরের মধ্যেই জমা রাখে। কিছু কিছু এককোষী জীবের বিশেষ ধরনের এমন কিছু ব্যাকওয়ালস রয়েছে যা কোষ থেকে অতিরিক্ত জল ও বজ্র পদার্থ অপসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটুকু পরে তুমি কি বুঝলে দাদা? আবার বলছি শোনো, যে ভ্যাকুয়ালস বা কোষ গহ্বর হলো একটা থলি, বলতে পারো এমন একটা থলি যেটা প্রাণী কোষের ছোট থলি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বড় থলি, প্রায় 50 থেকে 90% স্থান দখল করে থাকে। এর মধ্যে হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, মানে উদ্ভিদ কোষে বেঁচে থাকার জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, অ্যামিনো অ্যাসিড বলো, শর্করা, বিভিন্ন জৈব অম্ল, প্রোটিন, এই সমস্ত জিনিসের মধ্যে জমা থাকে। প্রয়োজন মতো বিভিন্ন যেখানে যেমন প্রয়োজন সেখানে সেটা যায়। আর কি এই আমরা দেখি যে অ্যামিবা যে খাদ্য খায় না, তা সেই খাদ্য খেয়ে খাদ্যটা তো রাখতে হবে, সেই খাদ্য রাখার জন্য অ্যামিবার রয়েছে ভ্যাকুয়ালস বা কোষ গহ্বর, তার মধ্যে অ্যামিবা খাদ্য রেখে দেয়। আর এমন কিছু এককোষী জীব আছে যারা এই ভ্যাকুয়ালসের মাধ্যমেই আছে তোমার কি জল ও বজ্র পদার্থ দেহ থেকে বাইরে বার করে দেয়। বুঝতে পারলে? তাহলে এই ছিল বিভিন্ন কোষীয় অঙ্গাণু। যদি কোনোটা কোনো বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবে, ঠিক আছে। আরও সহজ করে আমি বলার চেষ্টা করব। তা আমরা এই পর্যন্ত পড়ে নিলাম কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে। তাই এই সমস্ত দিক বিবেচনা করে আমরা বলতে পারি যে কোষ হলো সজীব বস্তুর মৌলিক গঠনগত একক। একটি মানে এটি জীবনের কার্যগত এককও বটে, মানে মোদ্দা কথা জীবনের গঠনগত কার্যগত একক হলো কোষ। এবার দেখো এই কোষ বিভাজন, তোমরা দেখবা নবম শ্রেণীতে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা না, সেখানে কোষ বিভাজন দারুণ করে একদম বিস্তারিত ডিটেলস দেওয়া। এখানে কিছুই নেই, এখানে জাস্ট বলে দিয়েছে ওই কোষ বিভাজন কেন হয়। যদি কোনো জায়গায় কোনো কোষ মরে গিয়েছে সেখানে আবার নতুন কোষের দরকার, তার জন্য কোষ বিভাজন হয়, বা নতুন করে আবার নতুন জীব সৃষ্টি হওয়ার জন্য কোষ বিভাজন হয়। তাই আমরা বলতে পারি যে সজীব বস্তুতে বৃদ্ধির জন্য, বা পুরাতন ও মৃত বা আঘাতপ্রাপ্ত কোষ অপসারণের জন্য, বা জননে অংশগ্রহণকারী মানে নতুন কোষ তৈরি করার জন্য, নতুন কোষ তৈরি করার জন্যও কিন্তু কোষ বিভাজন হয়। তা সেই সব দিক থেকে আমরা বিবেচনা করে বলি যে কোষ বিভাজন দুই প্রকারের হয়, মানে দুইভাবে কোষ বিভাজিত হয়। একটা মাইটোসিস পদ্ধতি, একটা মিওসিস পদ্ধতি। দেখো মাইটোসিস পদ্ধতি আমরা কাকে বলবো? মাইটোসিস মানে যে কোষ বিভাজন পদ্ধতিতে
নতুন কোষ হবে না, হয় কোনো জায়গা কোষ মরিয়ে গেছে সেখানে কোষের প্রয়োজন, মানে মোদ্দা কথা বলতে পারো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় বেশিরভাগ কোষ উদ্ভিদের বৃদ্ধির জন্য বিভাজিত হয়, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে প্রত্যেকটা মাতৃকোষ, মানে যে কোষটা বিভাজিত হবে সেটা দুইখানা হবে, দুইখানা অর্থাৎ দুটো সমধর্মী অপত্য কোষ সৃষ্টি করবে। আর এক্ষেত্রে ওই মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম ছিল ওই নতুন কোষেও কিন্তু সেই পরিমাণই ক্রোমোজোম থাকবে, অর্থাৎ বলবা যে এক্ষেত্রে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। কেমন? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। আর এটি জীবদের বৃদ্ধিতে বা কলাকোষের মেরামত বা ক্ষত সারাই করতে কিন্তু সাহায্য করে। দেখো এই তোমার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হচ্ছে, এই হচ্ছে মাতৃকোষ, দুইখানা ভাগ হচ্ছে বিভাজিত হয়ে, দেখো সমধর্মী ক্রোমোজোম আছে, যে পরিমাণ ক্রোমোজোম ছিল সেই পরিমাণে কিন্তু ক্রোমোজোম আছে, অর্থাৎ বলবা সমধর্মী ক্রোমোজোম আছে। আর এই প্রক্রিয়ায় কোষ বিভাজনের কী কাজে, ওই দাদা কোনো জায়গা কেটে ছিঁড়ে গেলে সেই জায়গাটা নতুন কোষ তৈরি হবে, বা একটা জীব বড় হবে তার জন্য বড় হওয়ার জন্য তো আরও অনেক কোষ লাগবে, তার জন্য কিন্তু এই মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। মিওসিসটা দেখো, উদ্ভিদ ও প্রাণীদের জনন অঙ্গে নির্দিষ্ট কোষ সমূহ বা কলা বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করে, যেগুলো নিষেকের পর অপত্য জীব সৃষ্টি হয়। কিসের পরে? নিষেকের পরে মিলিত হবে। এই তোমার যে দেখো না প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে তোমার স্ত্রী জননকোষ আর মহিলা জননকোষ দুটো মিলিত হয়ে একটা কোষ তৈরি হলো, সেটা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে মানে নিষেকের পরে যে অপত্য জীব সৃষ্টির জন্য সেই কোষই আবার পরপর তোমার হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। মিওসিস প্রক্রিয়ায় বা মানে পরপর দুইবার বিভাজিত হয়, মাথায় রাখবা মিওসিস প্রক্রিয়ায় যখন কোষ বিভাজিত হবে না পরপর দুইবার বিভাজিত হয়। আর এটা কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো, দেখো এক্ষেত্রে ওই ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে পড়ে নাও, নিচে লেখা আছে, কোথায় জানো, হ্যাঁ দেখো এই যে যখন একটি কোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন এটি দুটি কোষের পরিবর্তে চারটি কোষ সৃষ্টি করে। নতুন অপত্য কোষে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, ভাবতে পারো এক্ষেত্রে অপত্য কোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে অর্ধেক হয়ে যায় কেন, ঠিক আছে সেটা পরের বিষয়। তা আমরা দেখবো যে দাদা মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় এই কারণেই, ওই তোমার হচ্ছে নতুন কোষ সৃষ্টির জন্য তোমার হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। আর যেক্ষেত্রে মাতৃকোষ পরপর দুইবার বিভাজিত হয়, এই যে মাতৃকোষ প্রথমবার বিভাজিত হলো তারপর আবার বিভাজিত হলো, পরপর দুইবার বিভাজিত হয়ে তোমার হচ্ছে চারটি অপত্য কোষ, কয়টি? চারটি অপত্য কোষ সৃষ্টি করে। আর যেক্ষেত্রে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা ছিল তার অর্ধেক ক্রোমোজোম হয়ে যায়, অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এই ছিল তোমাদের হচ্ছে কোষ, তাই তো বস, জীবনের মৌলিক একক। আচ্ছা যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই জানাবে, আর এরপরে একদম খুঁটিয়ে খুঁটিয়ে এরপর আমি তোমাদের এমসিকিউ ক্লাস রাখছি, সেটা করে নিবা সুন্দর করে, একদম ডিটেলসে এমসিকিউ রাখবো, কেমন? সবাই ভালো করে পড়ো, রাখছি, জয় হিন্দ।